ইসলামাবাদ, পাকিস্তান। মাইকেলের বেডরুমে নরম ঘন পর্দা দিয়ে ঢেকে থাকা জানালার ফাঁক দিয়ে আলো আসছে। মাইকেল ধীরে ধীরে চোখ খুলল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠোঁটের ফাঁক দিয়ে একটাই শব্দ বের হচ্ছে, আরোহী। মাইকেল উঠে বসল। বুক ধরফর ধরফর করছে, হাতের আঙ্গুলও কাঁপছে। না, একটা মেয়ে আমাকে শুধু বাস্তবেই না, বরং শয়নে, স্বপনে, জাগরণে ধ্বংস করে দিচ্ছে। কেন মনে হচ্ছে যে ও কোনো সাধারণ মেয়ে নয়? ও একটা অনাথ মেয়ে, যার জন্মের কোনো ঠিক নেই। কার না কার অবৈধ রক্ত আমাকে উন্মাদ করে ফেলছে। মাইকেলের মস্তিষ্ক জুড়ে আবারও আরোহী ঘুরপাক খাচ্ছে। কিন্তু কেন? মাইকেল জলদি নিজের ফোন হাতে নিয়ে সিকান্দারকে কল করল। হ্যালো সিকান্দার। হ্যাঁ বলো। ওই মেয়েটার সব ইনফরমেশন আমার চাই। কোন মেয়ে? আরোহী। ওকে, আমি 1 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন কালেক্ট করে ম্যানশনে আসছি। কিছুক্ষণ পর মাইকেলের কক্ষে একজন মেয়েট এলো। স্যার, মে আই কাম ইন? কী সমস্যা? স্যার, ফিরোজ স্যার এসেছে। ওকে পুল সাইডে ওয়েট করতে বলো, আমি আসছি। লেখিকা ব্র্যাকেটে লিখে দিয়েছেন, মাইকেলের বেস্ট ফ্রেন্ডের নাম আমি আগে মিরাপ রেখেছিলাম, পরে চেঞ্জ করে ফিরোজ রেখেছি। সূর্যের আলো সুইমিং পুলের পানিতে প্রতিফলিত হচ্ছে। পুলের পাশে ফিরোজ রকিং চেয়ারে বসেছিল। মাইকেল পাশের চেয়ার এসে বসল। মাইকেল, এখনও সময় আছে। জীবনটাকে নতুন করে শুরু করো। তোর ভাবি তোর জন্য একটা মেয়ে দেখেছে। মাইকেল একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল, দেখ ভাই, আমি তোদের মতো এক নারীতে আসক্ত পুরুষ নই। আর যতক্ষণ না ওই মেয়েটার থেকে প্রতিশোধ নিতে পারবো, আমি শান্তি পাবো না। এনিহাও, তুই কি মেয়েটাকে ভালোবেসে ফেললি? মাইকেল ফুঁসে উঠে বলল, শ্যাট আপ। আমি একটা অনাথ মেয়েকে ভালোবাসবো? আমার পক্ষে কোনো মেয়েকেই ভালোবাসা সম্ভব নয়। ফাকিং গার্ল আর জাস্ট ফর স্যাটিসফাইং ফিজিক্যাল ডিজায়ার, অনলি ফর ওয়ান নাইট স্ট্যান্ড। আজকে যদি আন্টি বেঁচে থাকতো তবে। মাইকেলের চোখ রক্তিম হয়ে উঠল। বিহেভ ইউরসেলফ। স্টপ ব্ল্যাকমেইলিং মি বাই ইউজিং মাই মাদার্স নেম। সেখানে সিকান্দার প্রবেশ করায় মাইকেল সিকান্দারের দিকে তাকালো। মাইকেল ভাই, ওই মেয়েটার ইনফরমেশন পেয়ে গিয়েছি। জন্মের কোনো ঠিক নেই। আনোয়ার এতিমখানায় 5 বছর আগে এসেছিল। মেয়েটার শুধু 5টাই বন্ধু, মাহির, দানিশ, আয়েশা, আয়রা আর ইমান। ওরা সবাই অনাথ। বাড়িঘর বলতে কিছুই নেই, ভাড়া থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ওর বান্ধবী আয়েশা তোমার ইউকেতে পড়তো। মানে তোমরা ক্লাসমেট ছিলে। ফিরোজ থপ করে উঠে দাঁড়ালো। প্লিজ তোরা মেয়েটাকে ছেড়ে দে। ও ইনোসেন্ট। ওর ক্ষতি করে তোদের কী লাভ? আর মাইকেল, তুই তো এমন ছিলি না। কোনো মেয়ের নামও কোনো দিন জানতে চাইতিস না। তোর কাছে তো সব মেয়েরাই এক। তাহলে আরোহীকে নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? কোনোদিন কোনো এতিমকে কষ্ট দিয়ে আল্লাহর জমিনে কেউ টিকতে পারেনি। মাইকেল ফিরোজের কলার ধরে বলল, ইনোসেন্ট? ওই ফাকিং বাস্টার্ড আমাকে দুবার চড় মেরেছে। আরোহী নিজের ঘরে ঢুকেই আগে ভালো করে দরজা লাগিয়ে দিল। জলদি নিজের ঘরের কিছু ফার্নিচার বারান্দায় রেখে এলো। আর বারান্দার দরজা ভালো করে লাগালো। কেউ এলে বলবে বারান্দার দরজা নষ্ট। নিজের স্কাল্পচার, পেন্টিং আর বইগুলো খাটের নিচে ঠেসে রাখতে লাগলো। মিশন বোর্ডটা সরিয়ে ফেললো। আর কিছু কাগজ জড়ো করলো, যা লাইটার দিয়ে পুড়িয়ে ফেললো। আরোহী আগুনের শিখায় দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। হঠাৎ ফোনটা কাঁপতে লাগলো। স্ক্রিনে ভেসে উঠল জাফরিন কলিং। আরোহী কলটা কেটে দিল। সরি জাফু। মাইকেল হাইওয়েতে কার ড্রাইভ করছিল। স্পিডোমিটারের কাঁটা ধীরে ধীরে বাড়ছিল। হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে থাকা এক নারীর ওপর। মাইকেল কাছে গিয়ে গাড়ি থামালো। না, আরোহী না, অন্য কেউ। মাইকেল স্টিয়ারিং জোরে ঘুষি মারল। না, একটা মেয়ে কখনোই আমার জীবনকে কন্ট্রোল করতে পারে না। আমার যেভাবেই হোক আরোহী নামের অভিশাপকে ভুলতেই হবে। মাইকেল দ্রুত সিকান্দারকে কল করল। ক্লাবে মাইকেলের সব বন্ধুরা বসেছিল। মাইকেলও ওদের সাথে এসে বসলো। সিকান্দার সিগারেটে টান দিয়ে বলল, এত দেরি করলে কেন? আদিল বলল, তাহলে কি প্ল্যান? মাইকেল কোনো জবাব দিল না। ম্যানেজার এসে মাইকেলের সামনে দাঁড়ালো। মাইকেল ম্যানেজারের কানে কানে কিছু একটা বলল। এরপর ম্যানেজার মুচকি হেসে চলে গেল। কিছুক্ষণ পর ম্যানেজার আবার এলো আর মাইকেলের কানে কানে কিছু বলল। মাইকেল এবার উঠে দাঁড়ালো। ও ম্যানেজারের সাথে কোথায় চলে গেল। মাইকেল প্রাইভেট রুমের দরজা খুলতেই দেখতে পেল 5টা মেয়ে বিকিনি পরে গানের তালে তালে নাচছে। এটাই তো চেয়েছিলাম আমি, তাই না? আরোহী কি এই রাশিয়ান মেয়েদের থেকে বেশি হট নাকি? মাইকেল এগিয়ে গিয়ে একটা মেয়ের কোমরে হাত রাখতে চাইল, কিন্তু পারল না। মাইকেলের সব কিছুই এলোমেলো লাগতে লাগলো।
এই বাস টার্মের জায়গায় ও আরোহীর মুখ দেখতে লাগলো। না না না, মাইকেল নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো। আ মাইকেল ওর সামনে থাকা মেয়েটাকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। বাইরে গিয়ে মাইকেল ওর বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল, আমি যাচ্ছি, তোরাও আয়। আরোহীর বাড়িতে আজকে ওর বন্ধুরা এসেছে। ওরা সবাই গল্প করছে। যদিও তারা প্রথমে যে যার নিজের গল্প দিয়ে শুরু করেছিল, কিন্তু এখন আলোচনার বিষয় এটাই যে এবারের ইলেকশনে কি ইমরান খান জিততে পারবে কিনা। আরোহী ট্রেতে করে লেমন জুস নিয়ে এলো। ইমান বলল, দেখ সবাই আরও আমাদের কত কেয়ার করে। এটা হলো আসল বন্ধু। আয়রা বলল, থ্যাংক ইউ আরও, এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ানোর জন্য। হঠাৎ দরজায় খুব জোরে কড়াঘাতের শব্দ শোনা গেল। মাহির আয়েশাকে বলল, গেট খুলে দেখ তো কে। দানিশ ভ্রু কুঁচকে বলল, আরুর বাসায় আমরা ছাড়া আবার কে আসবে। আয়েশা দরজা খুলতেই সবাই দেখতে পেল সামনে মাইকেল দাঁড়িয়ে রয়েছে। আয়েশা ভয়ে দু কদম পিছিয়ে গেল। মাইকেলকে দেখতে খুব অদ্ভুত লাগছে, চোখ মুখ কেমন যেন লালছে। মাইকেল ভেতরে প্রবেশ করলো। কেউ কিছু বলার আগেই মাইকেল বলে উঠল, হ্যালো মেডুসা, আমার শান্তি নষ্ট করে নিজে এখানে শান্তিতে জুস খাচ্ছ? আমেজিং, ভেরি আমেজিং। আরোহী উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাহস কী করে হলো আমার বাড়িতে আসার? মাইকেল চেয়ার টেনে বসলো। ও টেবিল থেকে জুস হাতে নিল। এটা তোমার বাড়ি না জানেমান, তুমি তো সামান্য একটা ভাড়াটিয়া। মাইকেল জুস খেতে খেতে বলল, তোমাকে মনে করছিলাম না বুঝলে, নিজেকে ভোলাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বারবার দিবা স্বপ্ন হয়ে আসো। এটা তোমার সমস্যা, আমার না। বেরিয়ে যাও এখান থেকে। মাইকেল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মেডুসা, আমি যা চেয়েছি তাই পেয়েছি। আর আমার মনে হচ্ছে তুমি যেমন আমার জীবনে অশান্তি হয়ে এসেছ, তেমন শান্তিও দিতে পারবে। আমি তোমাকে চাই মেডুসা, তাই তুমি আমার। আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরোহী আর সহ্য না করতে পেরে মাইকেলকে ধাক্কা দিল। মাইকেল গিয়ে চেয়ারে পড়ল। আরোহী চিৎকার করে বলল, আমাকে স্পর্শ করবি তুই? আমি আমার না মাইকেল, আমি অন্য কারো আমানত। মাইকেল উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদেরকে বলল, মেডুসার বন্ধুদেরকে আর কতক্ষণ এভাবে ধরে রাখবি? হাত পা বাঁধ। আর আমানতের খেয়ানত করার জন্য তো আমি আছি। আরোহী ছুটে গিয়ে স্ল্যাপচারের ছুরিটা হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাইকেল পিছন থেকে আরোহীকে ধরে ফেলল। ও ঘাড়ে খুব জোরে আঘাত করল। মাইকেল খুব জোরে আরোহীর গলায় একটা ইঞ্জেকশন পোষ করল, যাতে আরোহী তার হাত পা নাড়াতে না পারে। আরোহী এরপরও আপ্রাণ চেষ্টা করতে লাগলো নিজেকে বাঁচানোর, কিন্তু পারল না। মাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর নিজেও আরোহীর ওপরে চলে এলো। আরোহীর বন্ধুরা চিৎকার করে অনুরোধ করতে লাগলো যাতে আরোহীকে ছেড়ে দেওয়া হয়। ওই আদিল, আমাদেরকে ভিডিও কর। আদিল ভিডিও করতে শুরু করলো। মাইকেল আরোহীর ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ঠিক তখনই মাইকেলের মোবাইল বাজতে শুরু করলো। মাইকেল পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করলো। হ্যালো ভাবি। মাইকেল ভাই, ফিরোজ অ্যাক্সিডেন্ট করেছে। মাইকেল সবাইকে বলল, ফিরোজ অ্যাক্সিডেন্ট করেছে, আমাদেরকে এখনই যেতে হবে। মাইকেল আর দেরি করলো না, সবাইকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। মাইকেল সবাইকে গাড়িতে উঠতে বললে সবাই উঠলেও সিকান্দার উঠল না। কি হলো? আমাদের জলদি যেতে হবে। আমি যাব না, আমরা তো আর ডাক্তার না। ফিরোজের হায়াত থাকলে ও ঠিক বেঁচে যাবে। আমি একটু আরোহীর সাথে এনজয় করব। মাইকেল সিকান্দারের গালে খুব জোরে একটা চড় মারল। আমাদের বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুই ছি। সিকান্দার গালে হাত রেখেই বলল, কাজটা ঠিক করলা না। মাহির খুব কষ্ট করে নিজের বাঁধন খুলল। এরপর একে একে সবার বাঁধন খুলে দিল। মুক্ত হয়ে সবাই আরোহীর কাছে গেল। আরোহীর নিস্তেজ দেহ পড়ে রয়েছে খাটিয়াতে। আয়রা আরোহীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মাহির বলল, আর দেরি করলে ঠিক হবে না, আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনের বাহিরে আরোহী ও তার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। মাহির আরোহীর কাঁধে হাত রেখে বলল, আরও ভেতরে চল। আমি পুলিশকে ইনভলভ করতে চাচ্ছি না। দানিশ বলল, ভয় পাবি না, আমরা তো আছি। কি লাভ ফের করে? আমি তো চলেই যাব। মাহিয়া আরোহীর হাত ধরে ভেতরে নিয়ে গেল। পুলিশ স্টেশনের ভেতরে গেলে অফিসার মাহির আর আরোহীকে বসতে বলল, প্লিজ বসুন, বলুন কি আপনাদের অভিযোগ। আরোহী আর মাহির বসল। মাহির আরোহীকে কিছু ইশারা করল। পুলিশ অফিসার খাতা কলম হাতে নিল। জি বলুন। আরোহী এবার বলতে শুরু করলো। আরোহী শুধু আজকের ঘটনাটাই বলল, রিসোর্টের বা করাচির কোনো ঘটনা খুলে বলল না। আরোহী এভাবেই বলল
যেন মাইকেলকে সে আগে কখনোই দেখেনি। আমি বিষয়টা খতিয়ে দেখব। আপনারা কিছু লুকাচ্ছেন না তো? মাহির বলল, যা বলেছি তাই। আরও চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় মাহির বলল, আমার ওয়ালেট কোথায়? ডেস্কে রেখে আসিনি তো? না, আমি তখন পকেটে নিয়েছিলাম। আমার মনে হয় উপরে পড়ে গিয়েছে। তুই নিচে যা, আমি আসছি। মাহির উপরে গিয়ে দেখলো ওয়ালেট পড়ে গিয়েছে। ওঠানোর সময় খেয়াল করলো পুলিশ অফিসার কারোর সাথে ফোনে কথা বলছে। মাহির দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল। স্যার, এবার মাইকেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে মনে হয় সম্পূর্ণ ফ্রান্সিসদের ধ্বংস করা যাবে। তবে মেয়েটা কেমন র্যাপ অ্যাটেম্পটের শিকার হয়েছে। র্যাপ হলে বেশি ভালো হতো। মাহির আর দাঁড়ালো না, দৌড়ে নিচে চলে গেল। মাহির একটা নাম্বারে মেসেজ করলো, হায়দ্রাবাদ যাওয়ার 6টার বাসের টিকিট লাগবে। মাহির জিপে উঠতে উঠতে বলল, সবাই জলদি উঠ, এখানে আর থাকা যাবে না। ইমান বলল, কিন্তু কেন? যেতে যেতে বলছি। গাড়ি স্টার্ট দিয়ে মাহির সব ঘটনা খুলে বলতে লাগলো। সবশেষে মাহির বলল, প্রয়োজনে ওখানে বাসা ভাড়া নিব, কিন্তু আরও ইউএসএ না যাওয়া অবধি আমরা সবাই হায়দ্রাবাদেই থাকব। মাহির সবার আগে আয়শা আর আরোহীকে নামিয়ে দিল। নামার সময় মাহির আরোহীর মাথায় হাত রেখে বলল, তুই আমার ছোট বোন, আমি তোর কিছুই হতে দেব না। মাহির ও বাকিরা চলে গেলে আয়শা বলল, আরও যাবি না? তুই যা, আমি আসছি। আই নিড সাম ফ্রেশ এয়ার। আয়শা চলে গেলে আরোহী জাইনকে কল করলো, জাইন, আমি হায়দ্রাবাদ আসছি। ওপাশ থেকে জাইন উত্তেজিত কণ্ঠে বলল, এটা তো খুবই ভালো খবর। মোহিত তো হায়দ্রাবাদ আসছে। রায়ান আর জিহাদের মৃত্যুর খবর শুনে ভয়ে হায়দ্রাবাদ লুকিয়েছে। আরোহী ঠোঁটে একটা বালা হাসি টেনে বলল, তাহলে মোহিতের হায়াতি আগে শেষ হলো, ওর বাবার আগে। হাসপাতালের ভিতরে ফিরোজ অচেতন অবস্থায় শুয়ে আছে। ডাক্তাররা জবাব দিয়েছে, হয়তো নাও বাঁচতে পারে। মাইকেল দেখতে পেল রীতা নিস্তেজ হয়ে মেঝেতে শুয়ে রয়েছে। ভাবি, কি করে হলো এসব? ফিরোজের কি অবস্থা? রীতা একটা বিদ্রূপের হাসি দিল। ভাই, তোমরা কি করে পারলে একটা এতিম অনাথ মেয়েকে গ্যাংরেপ করতে? খোদার ভয় নেই তোমাদের? ভাবি প্লিজ, তোমাকে সম্মান করি, সম্মান বজায় রাখো। সম্মান? আজ তোমাদের জন্য আমি বিধবা হতে যাচ্ছি। তোমাদের এত অবিচার আমার স্বামী মেনে নিতে পারেনি। অস্থির হয়ে কার ড্রাইভ করছিল। কি করে মেয়েটাকে তোমাদের থেকে বাঁচাবে বুঝতে পারছিল না। তোমাদের জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইকেল চিৎকার করে বলল, এনাফ। তোমাদের কাছে যদি আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা বাস্টার্ড হয়, তবে থাকো তোমরা ওই বাস্টার্ডকে নিয়ে। লেখিকা নোটে লিখে দিয়েছেন, এখানে ফিরোজের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তা ব্ল্যাকফিল্ড থেকে করানো হয়েছে, কারণ বিভি কখনো তাদের মেম্বারদের বিপদে ছেড়ে দেয় না। এতে হোক কোনো সাধারণ নিরপরাধ মানুষের ক্ষতি। সিকান্দার ক্লাবে বসে মদ্যপান করছিল। আশেপাশে অনেক হট অ্যান্ড সেক্সি নারী নাচছিল, কিন্তু কাউকে ওর মনে ধরছিল না। হঠাৎ চোখ পড়ল এক অতি মোহনীয় নারীর উপর, যে একটু বেশি অদ্ভুত ও আকর্ষণীয়। মেয়েটি নিজের থেকেই কাছে এলো। ক্যান আই সিট উইথ ইউ? হোয়াই নট? কিছুক্ষণ পর মেয়েটা সিকান্দারের বুকে হাত রেখে বলল, একটু বাহিরে আসবেন? কিছু বলবো। মিউজিকের শব্দে বোঝা যাবে না ভালো করে। সিকান্দার হাসি মুখে মেয়েটার সাথে বের হলো। বাইরে যেতেই মেয়েটা সিকান্দারের মুখের সামনে কিছু স্প্রে করলো। হালকা আলো সিকান্দারের মুখে পড়ছে। সিকান্দার ধীরে ধীরে চোখ খুলল। সামনে দেখতে পেল সেই মেয়েটি ও একজন অন ডিউটি পুলিশকে। অফিসার প্রশ্ন করল, তুমি কি জানো মাইকেল কাকে রেপ করতে চেয়েছে আর কেন? সিকান্দার দুর্বল কণ্ঠে উত্তর দিল, খুব ভালো করে চিনি না, কিন্তু আমার কাছে মেয়েটাকে রেপ করতে চাওয়ার ভিডিও আছে। আমি গোপনে আদিলের মোবাইল থেকে নিয়েছি। তখন একজন ব্যক্তি এসে সিকান্দারের সামনে দাঁড়ালো। সিকান্দার অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। আপনি তো ওদেরই একজন, তবে মাইকেলকে বদনাম করতে চান কেন? লোকটি উন্মাদ হয়ে বলতে শুরু করলো, আমি পরিবারের বড় সন্তান ছিলাম, তাও আমার বাবা আমার ছোট ভাইকে ফ্যামিলি হেড বানিয়েছে। এখন আমার নাতিকে বাদ দিয়ে আমার ছোট ভাই তার নাতিকে সিইও বানাবে। পুলিশ অফিসার সিকান্দারের ফোন ওই লোকটাকে দিল। এই যে স্যার, দেখুন এই ভিডিও। লোকটা কাউকে কল করলো। হ্যালো ওয়াহাজ, একটা ভিডিও পাঠাইছি, ওটাকে ভাইরাল করতে হবে। মুহূর্তে একটা ভিডিও সম্পূর্ণ ইসলামাবাদে ভাইরাল হয়ে গেল। তবে ভিডিওতে মাইকেল ফ্রান্সিসকে ভালো করে বোঝা গেলেও তার সাথে থাকা মেয়েটার মুখ স্পষ্ট না। এখন সবার মনে প্রশ্ন একটাই যে, কে সেই নারী?
ইসলামাবাদ, পাকিস্তান। রাত গভীর হয়েছে। মাহির, আয়েশা, আয়রা, তানিশ আর ইমান আরোহীর জন্য অপেক্ষা করছে। আরোহী নিচে নেমে আসতেই মাহির বলল, দ্রুত ট্যাক্সিতে বস সবাই, না হলে বাস মিস হয়ে যাবে। সবাই ট্যাক্সিতে করে বাস স্টেশনে গেল। আরোহী বলল, আমি একা গেলেই তো পারতাম। তোরা শুধু শুধু আমার জন্য শর্ট ছাড়ছিস কেন? আমি তোকে একা ছাড়বো না, আর ওদেরও রেখে যেতে পারবো না। মাইকেলের লোকেরা তোকে খোঁজার জন্য ওদের ধরবে। সবাই বাসে উঠে বসলো। জানালার পাশ দিয়ে আরোহী কয়েকবার পেছনে ফিরে তাকালো। প্রায় 17 ঘন্টা পর সবাই হায়দ্রাবাদ পৌঁছালো। হায়দ্রাবাদ, পাকিস্তান, এক সময়ের বাদশাহী রাজধানী। সিন্ধু নদীর কাছে অবস্থিত এই শহর মোগল স্থাপত্য ও সুফি ঐতিহ্যের জন্য বিখ্যাত। রয়েছে আধুনিকতার ছোঁয়াও। রাতে শহরটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আরোহী বাসের জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। ইমান আরোহীর কাঁধে হাত রেখে বলল, আরও চল, আমরা চলে এসেছি। সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা হলো। হোটেলে এসে সবাই রিসেপশনের দিকে গেল। মাহির রিসেপশনিস্টকে বলল, আমরা 2টা রুম নেব। তখনই আরোহী বলল, মাহির, আমি একা থাকতে চাই। আমরা জানি কাল তোর ওপর দিয়ে কী ঝড় গিয়েছে, তাই তোকে একা রাখাটা ঠিক হবে না। ইমান পাশ থেকে বলল, আরও তো একটু ইন্ট্রোভার্ট, আর এটা আমরা সবাই জানি। আমার মনে হয় ওকে একা থাকতে দিলে বেশি ভালো হয়। সবার কথা শুনে মাহির রাজি হয়ে গেল। রিসেপশনিস্ট বলল, আমাদের কাছে 3টা রুমই খালি আছে, একটা 2য় তলায় আর বাকি 2টা 9 তলায়। মাহির সবাইকে উদ্দেশ্য করে বলল, তাহলে আমি 2য় তলায় থাকবো। আরোহী বাধা দিয়ে বলল, না মাহির, আমি 3য় তলায় থাকবো। না আরু, দানিশ বলল, মাহির, কালকে এত বড় একটা ট্র্যাজেডির পর ওর মানসিক অবস্থা ঠিক নেই। ও যা চায় আপাতত তাই মেনে নেয়। মাহির বলল, আরু, শুধু আজকের দিনটা তোকে সময় দিচ্ছি, কালকে থেকে ইমান তোর সাথে থাকবে। সবাই নিজ নিজ কক্ষের কিকার্ড নিয়ে চলে গেল। আরোহী রুমে প্রবেশ করতেই দরজা বন্ধ করে দিল। পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারে আরোহী ধপ করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আরোহী সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনে চেনা গানের কয়েকটা গান গেয়ে উঠল। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি। উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে আমি, তবু কতদিন স্পর্শে পাই না তোমায়। আরোহী চোখ বন্ধ করে কিছুক্ষণ কিছু একটা ভাবতে লাগলো। নিজের ফোনের রিংটোন শুনে কল রিসিভ করলো। হ্যালো জাইন। হ্যালো বাচ্চু, মোহিত এখন নাইট ক্লাবে আছে, আমি ওকে ফলো করছি। একটু পরেই হয়তো বের হবে। তুমি হাইওয়েতে চলে এসো। আরোহী বিছানা থেকে উঠে বসলো। আর বাচ্চু, সিসিটিভি ফুটেজ হ্যাক করে ডিলিট করে দিও। মোহিতকে মেরে ফেললে মিনিস্টার সাহেব তো আর বসে থাকবে না। রিসেপশনিস্টকে আমি কিছু টাকা দিয়েছি, ও মুখ খুলবে না। তাও তুমি পেছনের রাস্তা দিয়ে এসো। একজন হোটেল বয় তোমার গেটের বাহিরেই আছে, ও তোমাকে পথ দেখাবে। আর তোমার যে কোনো একজন সোকল্ড ফ্রেন্ডকে টেক্সট করো তুমি স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছ। গভীর রাতে হাইওয়েতে একা দাঁড়িয়ে রয়েছে আরোহী। পরনে একটি ডেনিম জিন্স ও ব্ল্যাক স্লিভলেস জর্জেট কুর্তি। তার দীর্ঘ ডার্ক ব্রাউনিশ চেরি রেডিশ চুল এলোমেলো হয়ে দক্ষিণ বাতাসে উড়ছে। তার গ্রেট ডার্ক ওসেন গ্রিন চোখ তীক্ষ্ণভাবে কিছু পর্যবেক্ষণ করছে। তার চোখে ধরা দিয়েছে প্রতিশোধের আগুনের সাথে সৌন্দর্যেরও। আজ তার সৌন্দর্য প্রকৃতির কাছে ধরা দিচ্ছে। তার গালের বাঁদিকের ছোট্ট তিলটা তার সৌন্দর্য আরও কয়েক মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তার কানের সিলভার ঝুমকার আড়ালে ব্লুটুথ ডিভাইস দেখা না গেলেও সে জায়নের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে। অপেক্ষা করতে করতে চাঁদের দিকে তাকিয়ে আরোহী আনমনে গানের কয়েকটা চরণ গাইল। দরদিয়া বন্ধু আমার কোন আকাশের তারা, তারে ছাড়া কেমনে থাকি মন যে পাগল পাড়া। দরদরিয়া বন্ধু আমার কোন আকাশের তারা, তারে ছাড়া কেমনে থাকি মন যে পাগল পাড়া। আরোহী একটু দূরে একটা লাল ফেরারি গাড়ি দেখতে পেলে থেমে গেল। এমনি কণ্ঠ থেকে ধ্বনিত হলো, লাইক এ মথ টু এ ফ্লেম। জায়নের ইশারা পেয়েই অষ্টাদশী এগিয়ে গেল। রাস্তার সামনে কতকে দাঁড়িয়ে থাকতে দেখে মোহিত ব্রেক করল। আপে, জাহান্নামে যাওয়ার শখ হয়েছে? উইন্ডোরের বাহিরে তাকিয়ে মোহিত চমকে গেল। আনমনি বলে উঠল, বিউটিফুল। মোহিত লক্ষ্য করল যে মেয়েটা তাকে কিছু বলতে চাইছে। ভাই, আমার পায়ে খুব ব্যথা, ঠিক করে হাঁটতেও পারছি না, মোবাইলের চার্জ শেষ, ক্যাব বুক করাও উপায় নেই। আপনি কি আমাকে একটু ড্রপ করে দিতে পারবেন?
মোহিত মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকলো। তাও চোখে স্পষ্ট লালসা ফুটে উঠেছে। ওকে, ভেতরে এসে বসো। আরও একটু দ্বিধান্বিত হয়ে গাড়িতে বসলো। গাড়িটি আবারও চলতে শুরু করলো। এই মেয়ে, সত্যি করে বলো, তুমি কল গার্ল তাই না? না হলে তোমার খুব টাকার প্রয়োজন। না হলে এত রাতে কোনো মেয়ে এভাবে টেস্টে চলাফেরা করে না। আরোহী চোখ নিচু করে আস্তে মাথা উপর নিচে নাড়ালো। মোহিতের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আমি জানতাম, আমি আগেই বুঝতে পেরেছি যে তুমি হয়তো কোনো ফ্রিল্যান্সার সেক্স ওয়ার্কার। না হলে এভাবে পথে পথে কি কোনো খানদানি মেয়ে ঘোরে? আসলে এত দামি গাড়িতে খেয়ে লোভ সামলাতে পারোনি। মোহিত জোরে জোরে হাসতে হাসতে বলল, চিনি চিনি, তোমাদের মতো মেয়েদের খুব ভালো করে চিনি। তা চলো আমার সাথে, কিছু দূরেই আমার ফার্ম হাউস আছে, অনেক মজা হবে। সত্যি বলতে তোমার মতো প্রস্টিটিউট আমি এর আগে কখনো দেখিনি। 1 লাখ লাগবে। এই মেয়ে, বলো কি? জানো 1 লাখে কয়টা শূন্য? এই টাকায় তোমার মতো 1000টাকে কিনতে পারবো। তাহলে আমার মতো 1000জনকে কিনুন, আমাকে নামিয়ে দিন। কিছু তো ছিল এই নারীর মধ্যে যা মোহিতকে পাগল করে দিচ্ছিল। ঠিক আছে, কিন্তু আমার সাথে কালকে সারা দিন থাকতে হবে। এক রাতে তোমাকে ভোগ করে শেষ করতে পারবো না। আসলে তোমার মতো একটা হুড়পড়িকে না করা সম্ভব না। আচ্ছা, নাম কি তোমার? নূর। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি কি মানুষ? এত রাতে একা চলছো, ভয় করে না? আর এত সুন্দর কোনো নারী আমি কখনোই দেখিনি। তুমি মানুষ তো? আমার দাদি বলতো মেয়ে জিনরা খুব সুন্দর হয়। তুমি কি আবার কোনো জিন নাকি? তবে জিন হও বা মানুষ, আমার তোমাকে চাই। আর যদি উইচ হই? আর ইউ কিডিং? নো, আই এম নট কিডিং, ইউ ফাকিং অ্যাসহোল। ইয়েস, ফাকিং বিচ, আই এম এ উইচ। আই এম বেলাট্রিক্স ফ্রম দ্য স্টার অফ ওয়ার্থ। কিছু বুঝতে পারার আগে আরোহী মোহিতের মুখে একটা সাদা রুমাল চেপে ধরল। ওয়েলকাম টু পারডিশন। জাইন, কি ডিকিং ক্লোরোফার্ম দিয়েছ? দূর ফাক, ভালো লাগে না। আমার এত ফাকিং সময় নেই। আমাকে আবার হোটেলে ফিরতে হবে, না হলে আবার আমার ট্রেটর বন্ধুরা সন্দেহ করবে। জাইন, জাস্ট ফাক দিস সিক বাস্টার্ড। আমি যা চাই তা জলদি না করতে পারলে আমি শান্তি পাবো না। আই হেট দিস ব্লাডি ফাকিং সিচুয়েশন। আই নো বাচ্চো, ইটস ফাকড আপ সিচুয়েশন। জাস্ট রিল্যাক্স, এভরিথিং উইল বি ফাইন। মোহিতের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে। মোহিতের মাথা ঝিমঝিম করছে, শরীর অবশ হয়ে আসছে। চোখ খুলতে চাইল কিন্তু স্লো, সহ্য করতে পারল না, আবার বন্ধ করে ফেলল। নিজেকে শক্ত কিছু দিয়ে আটকানো অনুভব করলো। চারপাশে কেমন যেন একটা আবদ্ধ গন্ধ। মোহিতের বমি পাচ্ছে। আরোহী মোহিতের সামনে এসে দাঁড়ালো। কোনো ভনিতা না করে এক টানে মোহিতের মুখের মাস্ক খুলে ফেলে দিল। উফ, খুব আস্তে করে ফেললাম, আরও জোরে টান দেওয়া উচিত ছিল। ইউ স্ট্রিট ওয়ার্কার, জানিস আমি কে? আমার বাবাকে জানিস? কি ক্ষমতা আমাদের, তোর মতো হোকার। কথা শেষ করার আগে আরোহী তার হাতে থাকা রিমোটের বাটনে প্রেস করলো। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে পড়ল মোহিতের শরীরে। আ মোহিতের শরীর এতটাই জোরে কাঁপছিল যে ও নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছিল না। আরোহী এক রহস্যময়ী হাসি দিয়ে তাকিয়েছিল। পিকচার আভি বাকি হ্যায়, ফিল্টি সিস্টার ফাকার। জাইন খুশিতে হাততালি দিচ্ছিল। আরোহী টেবিল থেকে একটা ট্রে তুলে নিল, যাতে একটা প্লাস ছিল। আরোহী প্লাসটাকে নিয়ে মোহিতের পাশে গেল। তুই জানিস না পারভার্টার বাস্টার্ড, আমি এমনি এমনি বলিনি যে আমি উইচ। আমি সত্যি আজ মরিগান হয়ে তোকে ধরা দিয়েছি। আরোহী মোহিতের ডান হাতটা হাতে নিল। মোহিত ভয়ে চিৎকার করে উঠল। জাইন পাশ থেকে বলল, ওই সন অফ বিচ, চুপ কর। বাজ্যকে ডিস্টার্ব করিস না, ঠিকমতো কাজ করতে দে। মোহিতের বৃদ্ধাঙ্গুলের নখের উপর প্লাসের ধারালো মাথা রাখলো আরোহী। মোহিত ভয়ে আর কোনো কথা বলতে পারছে না। আরোহী প্রথমেই জোরে চেপে ধরল, এরপর আস্তে আস্তে টান দিচ্ছে। মোহিতের কর্কশ চিৎকার ঘর কাঁপাচ্ছে। প্লিজ থাম, আমি আর সহ্য করতে পারছি না। মোহিতের আঙুল থেকে গলগল করে রক্ত পড়ছে, কিন্তু আরোহী থামল না। আরোহী একে একে সব নখগুলো উঠিয়ে ফেলল। বাচ্চ, আরও ইউনিক কিছু ট্রাই করো। তোমাদের কত টাকা লাগবে? আমার বাবাকে কল করো। আরোহী এবার এক ঝটকায় মোহিতের চুলের মুঠি ধরল, তারপর এলোপাথারি থাপ্পড় মারতে লাগলো। কম করে হলেও 50টা তো মেরেছেই। মোহিতের মুখে রক্ত জমাট বেঁধে গিয়েছে, কিছু স্থান থেকে রক্ত ক্ষরণও হচ্ছে। আরোহী এবার একটা ধারালো ছুরি হাতে তুলে নিল। না প্লিজ, এমনটা করো না।
আরোহী এবার মোহিতের দু হাতে রগ কেটে ফেলল। রক্তক্ষরণ হলে কেমন লাগে সেটা তোর বোঝা উচিত। চিৎকার করতে চাইছিল, কিন্তু তখনই জাইন ওর মুখের ভেতর একটা হিল জুতার ভাঙা অংশ ঢুকিয়ে দিল। আরোহী এবার মোহিতের হাত ও পায়ের আঙ্গুলিগুলো তার শরীর থেকে আলাদা করতে লাগলো। মোহিত কেঁদে গুঙানির মতো শব্দ করছে। আরোহী এবার মোহিতের গোপন অঙ্গে এলোপাথারি আঘাত করতে লাগলো। মোহিতের দম বেরিয়ে আসার মতো অবস্থা। এমন সময় জাইন আবার শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে আঘাত করছে। আরোহী এবার ছুরি দিয়ে মোহিতের দু চোখ উঠিয়ে ফেলল। রক্তে মাখামাখি হয়ে পড়ল মোহিতের সর্বাঙ্গ। জাইন, এই চোখ দুটা ফ্রিজে রেখে দাও, আমি পরে এগুলো দিয়ে মার্বেল খেলবো। ছেলেবেলায় আমি আর জাফো অনেক মার্বেল খেলেছি, এখন আর খুব একটা খেলা হয় না। এতদিন পর দুইটা মনের মতো মার্বেল পেলাম, খেলতে তো হবেই। আরোহী আর জাইন দুজনের হাসি যেন কক্ষের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। আরোহী আর জাইন মিলে মোহিতের লাশকে টুকরো টুকরো করতে লাগলো। মোহিতের হাড়, নখ ও চুলগুলো জাইন ফ্লোরন্তি ম্যানিক অ্যাসিডের কন্টেনারের ভিতরে ভরে রাখলো। মাংসের অংশগুলো আরোহী ও জাইন কয়েকটা বড় বক্সে ভরে রাখছিল। কিছুক্ষণের মধ্যেই বক্সটা ভরে গেল। বক্সগুলোকে সঙ্গে নিয়ে আরোহী ও জাইন কক্ষটি ত্যাগ করলো। এরপর তারা দুজন অন্য একটি কক্ষে এলো, যা আগের কক্ষের মতোই আবদ্ধ। জাইন গিয়ে চুলা জ্বালিয়ে দিল ও তার উপরে গরম পানির বড় একটি পাত্র রাখলো। আরোহী একে একে বক্সে থাকা মাংসের টুকরোগুলো পাত্রে ঢালতে লাগলো। মাংসগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে গেলে আরোহী ওগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ঢেলে সুন্দর করে ব্লেন্ড করে নিল। ভালো মতো সব মাংস ব্লেন্ড হয়ে গেলে আরোহী আর জাইন একে একে অর্ধতরল পদার্থগুলোকে বোতলে ভরে রাখলো। এরপর আরোহী আর জাইন বোতলগুলোকে একটা ব্যাগে ভরে নিল। তারপর জাইন আর আরোহী ওই ব্যাগ নিয়ে একটা পচা ডোবার কাছে এলো। আরোহী ধীরে ধীরে বোতলের পদার্থগুলো জলে ফেলে দিল। জাইন আরোহীর কানে কানে বলল, বাজ্য, মোহিতের সেক্স অর্গানটা কি করব? আসাদকে বলো ওর চিলতেদের খেতে দিতে। লেখিকা ব্র্যাকেটে লিখেছেন, বাজি শব্দের অর্থ বড় বোন, আর বাজিকে বাজ্য, আপা, আপি বলে ডাকা যায়। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে সিলিকন ভ্যালির সুবর্ণ ম্যানশনকে। আজ রাত্রির আকাশে চন্দ্রর দেখা মিলেছে। শ্রেয়ান বাংলোর ওপেন টেরিতে তাহাজ্জুদ নামাজ পড়ছে। শ্রেয়ান তার দুহাত তুলে মোনাজাত ধরল। ইয়া রহমান, কোটি টাকার মালিক তুমি আমাকে বানিয়েছ। মানুষ আমাকে এই সম্পূর্ণ নর্থ আমেরিকার বাদশা বলে ডাকে, অথচ আমি তোমার দরজায় ভিখারি হয়ে দাঁড়িয়েছি। আমি কোনো রাজ্য চাইছি না, না চাইছি কোনো রাজত্ব। আমি আমার রাজ্যের রানীকে চাইছি। আমার ব্লাড প্রেশার, আমার হৃদস্পন্দন, আমার নয়নতারা, আমার স্ত্রী। যেদিন প্রথম ওর যত্ন অনুভব করে ওর মায়ায় পড়েছিলাম, তখন ও ছিল 6 বছরের বাচ্চা মেয়ে, আর আমি ছিলাম 14 বছরের যুবক। কিন্তু 7 বছর আগে ভাগ্যের নির্মম পরিহাসে আমি ওকে হারিয়ে ফেলি। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু আমি ওকে ততক্ষণ অবধি খুঁজে পাবো না যতক্ষণ না তুমি ওকে আমার নসিবে লিখে দিবে। যদি তুমি ওর ভালোবাসা আমার রিজিকে লিখে রাখো, তাহলে ওকে আমি অবশ্যই পাবো। তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ। আমার কাছে সব সুখ অর্থহীন যদি না আমি আমার সেই নয়নতারা ফুলকে খুঁজে পাই। আল্লাহ, দয়া করো, তোমার ওই বান্দিকে তুমি আমায় ভিক্ষা দাও। আল্লাহ, হয়তো তুমি ওকে এই দুনিয়ায় এক করো, না হয় আমাদের দুজনকে তুমি দ্রুত তোমার কাছে নিয়ে যাও, এরপর জান্নাতে আমাদের বিয়ে দাও। শ্রেয়ান সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ, তুমি প্লিজ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ তোমার সন্তুষ্টি ছাড়া এই তাহাজ্জুদ নামাজে অন্য কিছু চাইব না। আরোহী গভীর ঘুমে ছিল। তখনই তীব্র নখের শব্দে আরোহী ঘুম ভেঙে গেল। ফাক দিল আমার বিউটি স্লিপ নষ্ট করে। একটু আগেই জোহরের নামাজটা পড়ে ঘুমিয়েছিলাম। এই আরু, গেট খুল বলছি। কাল রাত থেকে ঘুমাচ্ছিস, আজ বিকেল হয়ে গেল, এরপরেও ঘুম থেকে ওঠার নাম নেই। ইমান, কি শান্তি পাস তোরা আমার বিউটি স্লিপ ভেঙে চুরমার করে দিয়ে? কথাটা বলেই আরোহী গেট খুলল। ইমান আরোহীর গালে হাত রেখে বলল, আরও জান, কি হলো তোর? স্লিপিং পিল খেলে কেন? রিল্যাক্স হওয়ার জন্য। এখন ঠিক আছিস? তাহলে রেডি হয়ে নিচে আয়, আমরা সবাই একটু বের হব। তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। এমন করিস না, তোকে স্বাভাবিক করতেই মাহির এই ব্যবস্থা করলো, আর তুই না গেলে কিন্তু আমিও যাব না। আরোহী একটা সুরখ ফার্সি সালোয়ার পরে নিচে নামলো। নিচে সবাই আরোহীর জন্য অপেক্ষা করছিল। আয়েশা মনে মনে বলল,
এই বাস্টারটা তো করাচিতে সামান্য একটা হোটেলের স্টাফের কাজ করত, তাহলে এত এক্সপেন্সিভ ডিজাইনের ড্রেস ও কোথায় পায়? কে বলতে পারে রাতে শরীর বিক্রি করে, আবার দিনে সতী সাজে কিনা। শুধুমাত্র এই মেয়ের জন্য মাহির আমার দিকে তাকায় না পর্যন্ত। কি আছে এই নষ্টামির মধ্যে যে মাহির ওরে নিজের বোন মানে? রূপ ছাড়া তো কিছুই নেই। দানিশ জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? মাহির মুচকি হেসে উত্তর দিল, লাল শাহবাগ কালান্দার মাজার। কিছুক্ষণ পর ক্যাব চলে এলে সবাই রওনা হলো। গাড়ি এসে লাল শাহবাগ কালান্দার মাজারের প্রবেশদ্বারের সামনে থামলো। সামনে বিশাল এক দরগা, যাতে মিশে রয়েছে ইতিহাস ও আধ্যাত্মিকতা। সোনালি লাল আর সবুজের কারুকাজ করা গম্বুজ যেন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। প্রবেশদ্বারে তুষারের সুঘ্রাণ, মানুষের গুঞ্জন আর দূর থেকে ভেসে আসা সুফি গান যেন তাদেরকে এক অন্য আধ্যাত্মিক জগতে নিয়ে যাচ্ছে। লাল শাহবাগ কালান্দার ছিলেন পারস্য বংশোদ্ভূত সুফি সাধক, যিনি ইসলামের দাওয়াত দিতে এই সিন্ধু অঞ্চলে এসেছিলেন। যদিও তার আসল নাম সাইয়েদ উসমান মারওয়ানি, কিন্তু তার পরিধেয় লাল বসনের জন্য তিনি লাল শাহবাগ নামে পরিচিত হন। আর কালান্দার উপাধি পেয়েছিলেন তার কঠোর ধর্মপ্রেম ও দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে থাকার জন্য। তার নামে এই মাজার। আজও হাজারো মানুষ মানত করতে এই মাজারে আসে। মাজারের ভেতরে বিশাল দরগা প্রাঙ্গণ। দেয়ালের অনেক জায়গায় খোদাই করা উর্দু, আরবি ও ফার্সি লিপি দেখা যাচ্ছে। মাজারের ভেতর মূল সমাধিটি সোনালি জালি দিয়ে ঘেরা। চারপাশে তাবিজ ও আর বিক্রেতা দেখা যাচ্ছে। রয়েছে কিছু খাদ্য বিক্রেতাও। আরোহী ও তার বন্ধুরা ভিতরে ঢুকে নিজেদের মতো করে ঘুরতে লাগলো। লেখিকা ব্র্যাকেটে লিখেছেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিষয় রয়েছে যা শিরক বা বিদআতের মধ্যে পড়ে। মাহির বলল, জায়গাটা আসলে খুব সুন্দর, কিন্তু একটু ভিতরে কম হলে আরও ভালো লাগতো। ইমান বলল, আসলে অ্যাস্থেটিক ভাইবস দিচ্ছে। আয়েশা বলল, মাহির চলো না সামনে, আমরা একটু আমাদের হাত দেখাই ওই বাজিকে। আরোহী বলল, এইসব করতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মাহিরও বলল, আরও ঠিক বলেছে। আয়েশা মনে মনে বলল, হ্যাঁ, আরোহী তো সবসময় ঠিকই বলে, আমি ভুল বলি। দানিশ বলল, চল না ওইদিকে, ওখানে একজন ভাগ্য বদলানোর তাবিজ বিক্রি করেছে। আরোহী বলল, তাবিজ আমাদের ইমান কি দুর্বল করে দেয়, আর বাকি রইল রিজিকের তো। তুই তাহাজ্জুদের নামাজে আল্লাহ থেকে চা। এমন কখনো হয়নি যে কেউ আল্লাহর থেকে কিছু চেয়েছে আর আল্লাহ তাকে তা দেয়নি। হয় দুনিয়া নয় জান্নাতে তোমার বাসনা পূরণ হবেই। আয়রা বলল, আচ্ছা এসব বাদ দে, চল ওইখানে একটু ভিড় কম, আমরা গিয়ে কয়েকটা অ্যাস্থেটিক ছবি তুলি। দানিশ সবাইকে অপেক্ষা করতে বললে শরবতে নাফরাত নিয়ে এলো। সবাই খেতে খেতে বলছে, ভাই এত ইয়াম্মি একটা ড্রিঙ্কস, তার নাম শরবতে নাফরাত কেন? আমরা তো এটা শরবতে মোহাব্বতের থেকেও বেশি ভালো লেগেছে। আরোহী বলল, কারণ এটা এত ইয়াম্মি যে এটা খেলে তোমার শরবতে মোহাব্বতকে নাফরাত করতে ইচ্ছে করবে, এই জন্য। আচ্ছা তোর একটু থাক, আমি একটু ওই দুপাট্টাওয়ালি বাজির কাছে যাব। আরোহী ওইদিকে যাওয়ার নাম করে একটু ভিতরের দিকে গিয়ে কাউকে কল করতে লাগলো। আসাদ, প্লিজ পিক দ্য কল। বাকিরাও একদিকটাতে হাঁটতে হাঁটতে আসছিল। তখন একটা বড় ব্ল্যাক লিমোজিন গাড়ি এসে থামলো। গাড়ি থেকে বের হয়ে এলো প্রায় 25 জন ওয়েল ট্রেনিং বডিগার্ড। কিছুক্ষণের মধ্যেই তারা আরোহীকে ধরে ফেলল ও গাড়িতে তুলে নিল। সবাই আরও আরও করে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। আরোহী মনে মনে বলতে লাগলো, তাহলে আপনিও আমার সাথে খেলতে চাইছেন? মাহির কাউকে একটা কল করে চিৎকার করে বলতে লাগলো, 5 মিনিটের মধ্যে জেট রেডি করো, আজকে ইসলামাবাদ ফিরব। আয়শা আর দানিশ মাহিরের কথা শুনে স্বাভাবিক থাকলেও আয়রা আর ইমান কিছুই বুঝতে পারছিল না। এটুকুই ছিল গেম অফ ডেস্টিনি উপন্যাসের পর্ব 6 এবং 7। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।